ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ড, এই ইলিয়াস আলীর গুম নিয়ে বাংলাদেশে কথাবার্তা হয় না এমন কোনো কথা নাই। বহু আলাপ আলোচনা হয়েছে। একটা পরিবারকে রীতিমতো ধ্বংস করে দেয়া হয়েছে, একটা পরিবারকে এতিম বানিয়ে দেয়া হয়েছে, একজন স্ত্রীকে বিধবা বানিয়ে দেয়া হয়েছে, তার সন্তানদের সামনে দেশের সরকার প্রধান জীবনের সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার চরিত্রে অভিনয় করে একটা ভিডিও বানিয়েছে, একটা ছবি করেছে। এখন সেই কুলাঙ্গার সরকারের পতনের পরে ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের বেশ কিছু জিনিস বেরিয়ে এসছে। আবার কিছু কিছু চরিত্র দেখা গেছে সরকারের অংশ না, বিরোধী দলের অংশ, কিন্তু সেখান থেকে সরকারকে রক্ষা করার চেষ্টা করেছে। ফর এক্সাম্পল, বাংলাদেশের 99.9% গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, জমি দখল, টেন্ডারবাজি সবকিছুর সাথে জড়িত ছিল হাসিনা শেখ। এখন এর সবকিছুর সাথে হাসিনা শেখ জড়িত থাকলেও, আওয়ামী লীগ জড়িত থাকলেও, স্রেফ যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এবং ভূমি দখলকারীরা শুধু এখানে ছিল তা কিন্তু না। আপনাদের একটা ক্রিমিনালের কথা মনে আছে, শাহজাহান খান নামের একটা ক্রিমিনাল, যে পরিবহন ব্যবসায় সে ছিল লালে লাল। এই শাহজাহান খান রীতিমতো হাসিনাকে পর্যন্ত ব্ল্যাকমেইল করত। বুঝেন কতটা শক্তিশালী? ঠিক শাহজাহান খানের মতোই আর এক নেতা বিএনপির মির্জা আব্বাস। আজকে মির্জা আব্বাসকে নিয়ে কথা বলার জন্য আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে এই মির্জা আব্বাস হচ্ছে শাহজাহান খান যে ধরনের বেশ্যা, যার কোনো চরিত্র নাই। শাহজাহান খান পরিবহন সেক্টরে সে ছিল বিখ্যাত গডফাদার, তাকে অ্যাভয়েড করে এমন কোন লোক নাই। আপনারা জানেন হয়তো অথবা জানেন না, মির্জা আব্বাস গর্ব করে বিভিন্ন সময় বলেছে আমি মেয়রগিরি ছেড়ে দেব, এমপি গিরি ছেড়ে দেব, মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু পরিবহন থেকে আমি নিজেকে দূরে সরাবো না। কারণ কি জানেন? প্রতি মাসে তাদের আয় 50 লক্ষ, 70 লক্ষ, 1 কোটি টাকা, তারও উপরে। মির্জা আব্বাস তো তেল চ্যাপচাটা দেখেন কেন? তেল চ্যাপচাটা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। এবার আজকে হঠাৎ করে আমি মির্জা আব্বাসের কথাটাকে কেন টানলাম? প্রসঙ্গক্রমে আমি টানলাম। কি জন্য টানলাম? আপনাদের কয়েকটা কারণ আপনাদেরকে আমি বলি যে কেন মির্জা আব্বাস বিকাম অ্যান ইস্যু। দর্শকবৃন্দ, আমি আগে শুরু করব যে কোথা থেকে শুরু করি। মির্জা আব্বাস সম্পর্কে আগে একটু আমার কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি। শেয়ার করার পরে আমি ইলিয়াস আলী প্রসঙ্গটা আসি। আসলে মির্জা আব্বাস কে? মির্জা আব্বাস 87, 88, 89 এই সময়, ওই যে আপনারা জানেন তো ঢাকায় কমিশনার কারা হতো? গুন্ডা পান্ডা, চান্দাবাজ, অশিক্ষিত, কোনো ক্লাস নাই, এ ধরনের লোকজনরা কি করতো? চান্দাবাজি করতো। আপনাদের ওই সময়টার কথা যদি মনে থাকে, আমি এরশাদ শাসনামলের আগের কথাও বলি বা এরশাদ শাসনামলেও বলি, কমিশনার কারা হতো? গুন্ডা পান্ডা, মহল্লার চান্দাবাজ, এই টাইপ একটা লোক মির্জা আব্বাস। তো কমিশনার গিরি করতো। আমি দেখছি বাজারে এসে ঠিক মতো, শান্তিনগর বাজারে ঠিক মতো, শাহজাহানপুর বাজার, বিভিন্ন জায়গায় চান্দাবাজি করতো, টাকা পয়সা নিয়ে দৌড়াদৌড়ি করতো, মানুষকে হার্ড টাইম দিত, কলেজের জমি দখল করতো, রেলওয়ের জমি দখল করতো। এই কাজগুলো মির্জা আব্বাস প্রায় করতো। এখন যখন এই কাজগুলো করতো তখন ওই তার আত্মীয় স্বজন, এর মির্জা আব্বাস মূলত তার পিতৃ বাড়ি পরিচয় এরা হচ্ছে কিশোরগঞ্জের। তো এরা ঢাকায় আসার পরে এরা থাকতো শহীদবাগ, শান্তিনগর, শাহজাহানপুর, ওই এরিয়াটায়, সবুজবাগ, এই এরিয়া তারা ছিল। এখন এখানে আমি যে সময় সে টাকা পয়সার অভাবে ছিল, ঠিক মতো পাঞ্জাবি স্ত্রী করিয়া গায়ে দিতে পারতো না মির্জা আব্বাস, তখন ওই দোকানে দোকানে চান্দাবাজি, কমিশনার ইলেকশন করার জন্য পিস্তলবাজি, অস্ত্রবাজি, কারে হায়ার করবে, এগুলো সে ঠিক মতো করতো। এখন কিন্তু এই সময়টা তার থাকে নাই, পরিবর্তন হয়ে গেছে, তার সব পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে? তার পরিবর্তনের মধ্যে আপনাদেরকে আমি তার কয়েকটা
উন্নয়নের কথা যদি আমি আপনাদেরকে বলি, তার পরিবর্তন উনি 90 সালে এরশাদ পতনের পরে এমপি হলেন, ঠিক আছে। 1991 সালে এমপি হলেন, 91 থেকে 93 এবং 96 পর্যন্ত সে এমপি ছিল। এখানে মেয়র ছিল 1991 থেকে 93, এমপি ছিল 91 থেকে 96। গৃহায়ন এবং পূর্তমন্ত্রী ছিল 2001 থেকে 2006। রেলওয়ে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল কিছুদিনের জন্য। ওকে, এখন যে সাবজেক্টটা নিয়ে আপনাদেরকে আমি কথা বলতে চাচ্ছি মির্জা আব্বাস সম্পর্কে, তার কিছু ফিরিস্তি আছে, যে ফিরিস্তিগুলো আপনাকে আমি যদি এমনি এমনি পড়ে শোনাই আপনাদের মনে পড়ার কথা। আমি এগুলো ওটাকে কি বলে, আপনাদেরকে স্ক্রিনের দিকে তাকিয়ে আমি পড়ি, আপনারা একটু অকওয়ার্ড ফিল করলেও একটু মনোযোগ দিয়ে যদি আপনারা শোনেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গডফাদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস। তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রিয়ানক ছিল মির্জা আব্বাস। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা, চাঁদাবাজের সিন্ডিকেট করে ঢাকাকে পরিণত করেছিল ক্রাইম সিটিতে। তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এই যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অনেক। 2001 সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন, আরমান, সাগর, তাজ সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত মির্জা আব্বাস। বিএনপি শাসনামলের 5 বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই 1000 কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, ইস্কাটনে 29টি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে। মোট 391 কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় 800 কোটি টাকার উপরে, কিন্তু বাজার দরের 1/10 দামে এসব বাড়ি বিক্রি করে দেয়। গুলশানে 1.5 থেকে 2 কোটি টাকা মূল্যের, কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে 15 লাখ টাকা দরে। 2007 সালের 28শে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায়, টেন্ডারবাজি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ের 2 একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র 1,46 লাখ টাকায় বিনিময়ে লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে 51 কোটি টাকা। অথচ রেলওয়ের জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নেই, তাই এটি করার আইনত অধিকারও মির্জা আব্বাসের ছিল না। এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায়। মির্জা আব্বাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় বাংলাদেশ রেলওয়ে। দর্শকবৃন্দ, সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল, পানির দামে কোটি টাকার সরকারি প্লট বিক্রি, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জা আব্বাস। এমনকি তার হরিলুটের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। 17 জুন 2007 সালে সমকাল পত্রিকা থেকে জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে 71 জনকে দ্রুততর চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস।
20 আগস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পরে শতাধিক ব্যক্তির কাছ থেকে 4 থেকে 6 লক্ষ করে টাকা নেওয়া হয়। এই হরিলুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় রাজুকের চেয়ারম্যান। এরপরে প্রতিমন্ত্রী আব্বাস তাকে সাভারে প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। 6 অক্টোবর একই প্রশ্নে 2 শিফটে ভিন্ন ভিন্ন সব পদে পরীক্ষা হয় এবং 20 অক্টোবর তালিকাভুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয় কোটি কোটি টাকার বিনিময়ে এই মির্জা আব্বাস। কোটি কোটি টাকার দুর্নীতির বিনিময়ে রেলের 78 কোটি টাকা মূল্যের জমি মাত্র 5 কোটিতে বিক্রি করে দেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলে, আমার বয়স 76 বছর 74 বছর, আমি কি দুর্নীতি করতে পারি? দর্শক বৃন্দ, কেন দুর্নীতি করবে মির্জা আব্বাস? দেখেন না, তেল হাজতে যায়, সেখানেও মনে হয় জামাই আদরে তেল চ্যাটচিটা, পুলিশ আদর করে মির্জা আব্বাসের চুমা দিয়া বাইর করে। কোথা থেকে আসে রে ভাই, কোথা থেকে আসে? 78 কোটি টাকার রেলওয়ের জমি সে বিক্রি করে 5 কোটি টাকায়। মির্জা আব্বাস কয় টাকা খাইছেন এখান থেকে? আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ, আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া? আপনার শরীরের বা মুখ থেকে এমন কোন কথা বের হয় সেখানে ভণ্ডামি নাই? আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যার প্রতিটি কণার ভিতরে পাপ ঢুকে নাই? বাংলাদেশের মতো জায়গায় শহীদবাগ ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন, দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে। আপনি রেলওয়ের 78 কোটি টাকার সম্পদ আপনি বিক্রি করেছেন 5 কোটি টাকায়। এখন আপনি কত পকেটে নিয়েছেন? 2007 সালের 19 মার্চ জনগণের প্রতিবেদনের থেকে জানা যায়, সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুর রেলওয়ে 13 একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয়। 2006 সালে ঢাকা শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা 30 থেকে 40 লাখ, অথচ প্রতি বিঘা জমি মাত্র 40 লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে। আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস? মানে জমির দাম ছিল প্রতি কাঠার দাম ছিল 30 থেকে 40 লাখ প্রতি কাঠা। সেই জমি মির্জা আব্বাস কি করেছে? বিঘা বিক্রি করেছে, বিঘা প্রতি বিঘা 40 লাখে। আপনাদের সৎ রাজনীতিবিদ মির্জা আব্বাস, সৎ রাজনীতিবিদ, এবং সে আপনাদেরকে সততার বাণী শোনায়। সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস। অর্থাৎ কি জানেন? একটা চোর, একটা মিথ্যাবাদী, একটা ভণ্ড, একটা চরিত্রহীন শুয়োর। আপনাদেরকে চোরকে সেটা জানায়। আপনার কি মনে হয়েছে? হিস্ট্রিটা আমি শেষ করি না, আমি হিস্ট্রিটা শেষ করতে চাচ্ছি। উনি বলেছে উনি হচ্ছেন হাজী মোহাম্মদ মহসিন। এখন হাজী মোহাম্মদ মহসিন ওকে, অথচ প্রতি বিঘা 40 লাখ টাকা দরে বিক্রি করে দেয় মির্জা আব্বাস। বাজার দর অনুসারে এই জমির দাম তখন 78 কোটি টাকা হলেও মাত্র 5 কোটি 20 লাখ টাকা তা বিক্রি করে এই মির্জা আব্বাস।
কমপক্ষে 73 কোটি টাকা কম মূল্যে এসব জমি বিক্রি করে বিপুল অঙ্কের টাকা লুটপাট করে মির্জা আব্বাস। এছাড়া 11 মার্চ 2007 সালের যুগান্তর পত্রিকা সংবাদ থেকে জানা যায়, নির্বাচনের মনোনয়ন ও দলীয় কমিটিতে পদ দেওয়ার বিনিময়ে নেতাকর্মীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা সংগ্রহ করেছিল এই মির্জা আব্বাসের তত্ত্বাবধানে। তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে বিএনপির সর্বোচ্চ এক নেতা স্বীকার করে যে সে মির্জা আব্বাসের মাধ্যমেই এই টাকা গ্রহণ করেছে। সে জানায় যে 30 জন নেতার মাধ্যমে সারা দেশে পোস্ট পদবি বিতরণ ও মনোনয়ন ঠিক করা হতো। তাদের মধ্যে অন্যতম ছিল মির্জা আব্বাস। কারণ ঢাকা মহানগরী সহ ঢাকা জেলার বিভিন্ন এরিয়া, ঢাকা বিভাগের মনোনয়ন বাণিজ্যের টাকা তার মাধ্যমে আসতো। সন্ত্রাসী বাহিনী দিয়ে মন্ত্রণালয়, সরকারি জমি এবং রাজধানী জুড়ে ব্যাপক ত্রাস সৃষ্টি করে মির্জা আব্বাস। তৎকালীন সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় অনেক বড় দুর্নীতি করলেও গণমাধ্যম পর্যন্ত কোনো সংবাদ প্রকাশের সাহস পেত না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসব অনিয়ম, দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে অভিযোগ করে যৌথ বাহিনীর কাছে। আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের তদন্তে একের পর এক বেরিয়ে আসা শুরু করেছিল মির্জা আব্বাসের সকল অপকর্মের ঘটনা। দর্শকবৃন্দ, যেই লোক 80-র দশকে জামা কাপড় লন্ড্রি করানোর পয়সা ছিল না, হঠাৎ সে ঢাকা ব্যাংক করে বসে, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যায়। কি করে? দর্শক কিন্তু আমাকে একটু জিজ্ঞাসা করেন তো। পরিবহন বাণিজ্য, বিশাল পরিবহন বাণিজ্য, পরিবহন থেকে হাজার হাজার কোটি টাকা। আরে ভাই, প্রতি মাসে যদি 50 লক্ষ থেকে 1 কোটি টাকা আর্ন করে, কি করবে? আপনি কি জানেন আওয়ামী লীগ শাসন আমলে মির্জা আব্বাস কি করত? ঢাকা মহানগরীতে রেলওয়ের যত কন্ট্রাক্ট, টেন্ডারবাজি, রেলওয়ের, স্পোর্টসের, বিসিকের, বিআইডব্লিউটিএ, হেলথের, এডুকেশনের, পরিবহনের প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করার পিছনে মির্জা আব্বাস কাজ করত। মির্জা আব্বাস এবং তার পরিবার। এরপরে কি করছে? আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সুবাদে সে দিনের বেলা বিএনপি, রাতের বেলা আওয়ামী লীগ হয়ে গেল। আওয়ামী লীগের, বিএনপির গোপন কোনো তথ্য, কোনো পয়সা ছাড়া জাস্ট নিজেকে ধরে রাখার জন্য, চাঁদাবাজি কন্টিনিউ করার জন্য, টেন্ডারবাজি কন্টিনিউ করার জন্য, খুন কন্টিনিউ করার জন্য, পরিবহনে স্থায়িত্ব করার জন্য বিএনপির তথ্য আওয়ামী লীগকে দিত। পয়সা বানাতে বানাতে এমন পর্যায়ে মির্জা আব্বাস গেল, ভারতীয় হাইকমিশনারদের সাথে তার মিটিং হওয়া শুরু হয়ে গেল। আমি প্রণয় ভারবা না, তার আগেও সে একের পর এক মিটিং করা শুরু করলো এই আব্বাস। এবং কথা বলতে বলতে খালেদা জিয়া কখন কি বলছে, তারেক রহমান কোথায় কি বলছে, এই তথ্য পাচার করা শুরু করলো এই মির্জা আব্বাস। কারণ একটা, 17 বছর তার ব্যবসা ধরে রাখতে হবে না, 17 বছরে তার টিকতে হবে না, এই এত হাজার হাজার কোটি টাকা, কয়েকশো মিলিয়ন ডলার তার সেভ করতে হবে না। বিএনপির তথ্য পাচারের জন্য বেগম জিয়ার বাসায় তার স্ত্রীকে ব্যবহার করেছে, তার পরিবারের সদস্যদেরকে ব্যবহার করেছে। বেগম জিয়া অসুস্থ অবস্থায় কোথায় কি করে একটা কাশি দিলেও হাসিনাকে জানানোর
গুরু দায়িত্বটা বিএনপির একজন নেতার উপরে ছিল। একজন না, আমি যদি বলি ভুল, 8-9 জন, তার ভিতরে অন্যতম একজন ছিল মির্জা আব্বাস। ঢাকায় যতবার বলা হয়েছে হরতাল দাও, ঢাকায় হরতাল হয় নাই। কার জন্য হয় নাই? মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা হরতাল হতে দেয় নাই। বেগম জিয়াকে যেদিন হাজতে পাঠানো হয় অন্যায় ভাবে, ঢাকায় কেন হরতাল হয় না আপনারা কি জানেন? মির্জা আব্বাস এবং আমির খসরু যেদিন সাজা হয়েছে তার 2 দিন আগে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ ভারতীয় হাইকমিশনে রাত্রে ওয়াদা করে এসে না না কোনো কিছু হবে না, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াদা করে এসে কোনো কিছু হবে না, তারা কিছু করবে না। এই মির্জা আব্বাস সে এখন যদি আপনাদের সামনে বসে নীতি কথা বলে, এই নপুংসক সমগ্র শরীরে যা পাপে বোঝায়, সে যদি নীতি কথা বলে তাকে কি বলবেন? এখন প্যারিসে বসে কে কথা বলছে অন্যায় হয়ে গেছে, নিউ ইয়র্কে বসে কে কথা বলছে খুব অন্যায় হয়ে গেছে, তারে নিয়ে কে কথা বলছে খুব অন্যায় হয়ে গেছে, তাদেরকে নিয়ে কথা বলা খুব জরুরি হয়ে গেছে ওর। কিন্তু 78 কোটি টাকার সম্পদ 5 কোটি টাকায় বিক্রি করলে ওটা তো নীতিবান, ওটা তো ইমানদার কিছু। মাথায় দেখেন না টুপি দিয়েও ঘুরেই দেন। গত 17 বছরে বিএনপির লক্ষ লক্ষ কর্মী ঘরে ঘুমাতে পারে নাই। মির্জা আব্বাস বাসায় ঘুমাইছে, মির্জা আব্বাস বাসায় শিশুর মতো ঘুমাইছে, কেউ তাকে বদার করে নাই। আর যখন দেখছে বিএনপির কঠিন আন্দোলন, কোনো অসুবিধা নাই, বানার মুখ কামালরে বলছে আমার আজতে ঢুকান, মির্জা ফখরুল যেভাবে করে আজতে ঢুকেছে। এবং উনি যখন আজতে থাকছে, উনি যে কতটা জামাই আদরে ছিল আপনারা জানবেন না, কতটা জামাই আদরে ছিল। চেহারা সুরত দেখলে মনে হয় আহা রে, এটা হাজত না, ভ্যাকেশনে আছে। তাকে দেখেন কত তেল চিটচিটা, আহা রে। পুলিশরা ভাইজানের কত আদর যত্ন করে রাখছে, কত আদর যত্ন করে রাখছে, আহারে ভাইজান। ও ভাইজান কত মজায় আছে, কত মজায় আছে ভাইজান। আমি তন্ন তন্ন কইরা খুঁজছি ডিবির হারুন যদি তারে ডিবি অফিসে একবার নিয়ে থাকে, ওইখানকার কোন ছবি, ওইখানে তারেক জিয়ার ছবি পাইছি, আর্মি টর্চারে তারেক জিয়ারে কেমনে পিটাইছে তার ভিডিও পাইছি, ছবি পাইছি। কিন্তু মির্জা আব্বাসকে কেউ পিটাইছে, মির্জা আব্বাসের পুটকিতে কেউ ডিম ঢুকাইছে, এমন কোন তথ্য আমি কোথাও খুঁজে পাই না। কোথায় যাব? মির্জা আব্বাস বলছে উনি নাকি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করছে, বাংলাদেশের ভাষা উদ্ধার করছে, উনি নাকি সচেতনতা উদ্ধার করছে, গণতন্ত্র উদ্ধার করছে। ওকে, এখন এই লোকটার মতো লোক যখন বলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, এই লোকটা যখন বলে আমি এমপিগিরি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে দেব, তবু পরিবহন ছাড়বো না, বুঝেন তো? যেই লোকটা শয়ে শয়ে গভর্নমেন্টের জনগণের কোটি কোটি টাকার সম্পত্তি বেচে কয়েক লাখ টাকায় নিজের আত্মীয় স্বজনদের কাছে, এবং ঢাকা বিভাগের কে এমপি হবে, কমিশনার হবে, এর চুক্তি দেয় মির্জা আব্বাস, টাকা নেয় মির্জা আব্বাস, খুন করায় মির্জা আব্বাস, গুম করায় মির্জা আব্বাস, দুর্নীতি করায় মির্জা আব্বাস। আর এই লোক এখন উনি সারসিনার পীর, ওনার বয়স ৭৪ বছর হয়ে গেছে, বুইরা হারামজাদা হাবড়া কাবুর হুবড়ি এখন বলে তারে নিয়া কি কথা বলে। দর্শকবৃন্দ, আমি গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় খোঁচাখুচি কইরা তার সম্পর্কে এমনকি আরো
দর্শকবৃন্দ, আমি যদি মির্জা আব্বাসের দুর্নীতির ফিরিস্তি দিতে যাই, আমি 24 ঘন্টা তাকে নিয়ে আমি কথা বলতে পারবো। 24 ঘন্টা মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস 90-এর গণ আন্দোলনের পরে জাতীয় পার্টির কার কার কাছে কত টাকা আছে, ওই টাকা ভণ্ডামি কইরা তাদের কাছ থেকে জোর কইরা নিয়া নিজেকে কোটিপতি বানাইছে। নিজেকে সে এখন মির্জা আব্বাস কত কয়েক হাজার মিলিয়ন ডলার, মানে আমি বলবো কয়েকশো মিলিয়ন ডলারের মালিক সে। প্রতি মাসের তার ইনকাম 2.5 থেকে 3 কোটি টাকা। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তার প্রতি মাসের আয় ছিল 80 লক্ষ থেকে 1 কোটি 1 কোটি প্রায় 1.5 কোটি টাকা আওয়ামী শাসন আমলে। এখন আওয়ামী শাসন আমলে সে যখন তার ইনফ্লুয়েন্সকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, আপনার কি মনে হয় সে সব জায়গায় নীতিবান কাজ করেছে না দুর্নীতি পরায়ণ কাজ করেছে? যেই ব্যক্তি বেগম জিয়ার কারাবরণের সময় ঢাকা একটা হরতাল দিতে দেয় নাই, যেই ব্যক্তি বেগম জিয়াকে যখন অন্যায়ভাবে হাজতে নেয়, সরাসরি জানানো হয় না না লোক জড়ো করতে সে পারবে না, এগুলো করা যাবে না, সে এবং সাদেক হোসেন খোকার চালা চামুন্ডারা। তারপরে কি হয়েছে? ইলিয়াস আলী এর মধ্যে কেমনে এলো? নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে এই ধরনের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটার উত্তর এই, পরিবহন বাণিজ্যে কম্পিটিশন অনেক। পরিবহন বাণিজ্যে শাহজাহান খান অত্যন্ত প্রভাবশালী, মির্জা আব্বাস অত্যন্ত প্রভাবশালী। এদের এখানে গডফাদাররা থাকে, সিন্ডিকেটের খুনিরা থাকে। এই পরিবহন বাণিজ্যে ঢোকার শখ জাগলো বেগম জিয়ার উপদেষ্টা হারিস চৌধুরী। হারিস চৌধুরীর সাথে হারিস চৌধুরী পরিবহন খাতে বাণিজ্যের জন্য ঢোকার চেষ্টা করল। পরিবহন খাতে সে যখন ঢোকার চেষ্টা করলো, এই হারিস চৌধুরীকে কে সাপোর্ট দিল? হারিস চৌধুরীর পিছনে গিয়ে কে দাঁড়ালো? দর্শকবৃন্দ, ইলিয়াস আলী। হারিস চৌধুরীর পিছনে স্কোয়ারলি দাঁড়াইয়া সাপোর্ট করতে গেল কে? ইলিয়াস আলী। এখন হারিস চৌধুরী পরিবহন খাতে যে মুহূর্তে হাত দিতে গেল, তাহলে কার প্লেটে হাত দিতে গেল? মির্জা আব্বাসের, একই দলের। হারিস চৌধুরী হাত দিতে গেল এবং হারিস চৌধুরীকে কে সাহায্য করলো? ইলিয়াস আলী। আওয়ামী শাসন আমলে এই মির্জা আব্বাসের মতো লোকজনরা, মির্জা ফখরুলের মতো লোকজনরা, আব্দুল আউয়াল মিন্টুর মতো লোকজনরা, সামা ওবায়দের মতো লোকজনরা, ইকবাল হোসেন টুকুর মতো লোকজনরা, আমির খসরু মাহমুদের মতো লোকজনরা, আব্দুল আউয়াল মিন্টুর মতো লোকজনরা কি করতো জানেন? যদি কারো শত্রু থাকতো, আওয়ামী পুলিশরে বানরমুখ কামাল রে বলে দিত ওকে অ্যারেস্ট করো, ওরে গুম করো, র্যাবের লোকজন রে বলতো ওরে মাইরা ফেলো, এই কাজগুলো করতো। মির্জা আব্বাস সে ছিল গণভবনের ফ্রিকোয়েন্ট ভিজিটর, রাতের বেলায় ফ্রিকোয়েন্ট ভিজিটর। ডিজিএফআই লোকজনরা ব্ল্যাক কারে করে তাকে নিয়ে যেত, ঢুকে যেত। আমানুল্লাহ আমানও ঢুকে যেত, কয়েক সময় ঢুকেছে। মির্জা আব্বাস যখন ওখানে ঢুকেছে, তাকে জামাই আদর করা হতো গণভবনে। হাসিনা শেখ নিজে পাক করে খাওয়া হতো মির্জা আব্বাস রে, কারণ ঢাকার শীর্ষ সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করা হতো এই মির্জা আব্বাসের মতো লোকজনদেরকে দিয়ে। এখন হঠাৎ করে গায়েব হয়ে গেল কে? ইলিয়াস আলী। ইলিয়াস আলীর গায়েব হওয়ার পিছনের গায়েব করার জন্য আওয়ামী লীগকে হিন্টস দিয়ে দিছে ইলিয়াস আলীকে খাই দিতে হবে, হারিস চৌধুরীকে খাই দিতে হইব, কোন দিকে কি করার।
প্ল্যান হয়ে গেছে। সরাসরি কি মির্জা আব্বাস ইলিয়াস আলীরে গায়েব করছে? অ্যাবসলিউটলি নট। কিন্তু যারা করেছে, যাদেরকে দিয়ে করানো হয়েছে, তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য বের হয়ে এসছে। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটু ধৈর্য